আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। উত্তরবঙ্গের কোন এক জেলায় বাস করেন পান্নু সর্দার। আমার বাড়ির কাছেই বাড়ি তার। সঙ্গত কারণে তিনি ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। পান্নু সর্দার পেশায় একজন গোরখোদক। তিনি যেই থানায় বাস করেন সেই থানার আন্ডারে যে সকল গ্রাম পৌরসভা রয়েছে সেই পৌর কবরস্থানে কবর খোঁড়া কিংবা কবর থেকে ময়না তদন্তের প্রয়োজনে আশেপাশে থানার পচা হোক গলা হোক সেই লাশগুলো কবর থেকে তোলাই তার প্রধান কাজ। এছাড়া সময় সুযোগ পেলে যদি মনে ধরে তাহলে অন্যের বাড়িতে টুকটাক কাজ করে দেয়। এভাবে যা আয় হয় তা দিয়ে দিন চলে যায়। বউটা মারা গেছে বছর 10 আগে। ছেলে মেয়ে আর অভাবের কথা ভেবে দ্বিতীয় বিয়ে করেন এই লোকটা। 2 মেয়ে 1 ছেলে আছে পান্নু সর্দারের। মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে আর ছেলে অন্যের চাষের জমিতে বর্গা দেয়। বিবাহের উপযুক্ত হলেও তারা এখনো বিয়ে করেনি। বাবার সাথে লাশ তোলার কাজে সে আসে না, ছেলেটার ভয় লাগে। পান্নু সর্দার এই কাজে আছে বহুদিন যাবৎ। জীবনে অনেক পচা গলা লাশ তিনি তুলেছেন বিভিন্ন কবরস্থান থেকে। কিছু সময় কিছু অপ্রত্যাশিত টুকটাক অনেক কিছুই অনুভব করেছেন। এর মাঝে একটি খুব রিমার্কেবল একটি ঘটনা বেশ কয়েক বছর আগে। আজ পান্নু সর্দারের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটাই শেয়ার করছি আপনাদের সাথে। ঘটনাটি পান্নু সর্দারের আশেপাশে কোন এক গ্রামের কবরস্থানে। ঘটনার দিন বিকালবেলা আর কি আসরের পৌর কবরস্থানে তিনি এবং কবরস্থানে যিনি দায়িত্ব ছিলেন এবং আরো 2 জন লোক তারাও কবর খোঁড়ার কাজ করতেন, তারা বসেছিলেন। অলস সময় যেহেতু গল্প গুজব করছিলেন। আর বাইরে একটু আগে ঝুম বৃষ্টি হয়েছে, এখন থেমে গেছে। এর মধ্যে হালকা ভেজা অবস্থায় তখন 2 জন লোক আসে, বলে যে একটা লাশ আছে, মাগরিবের পরেই দাফন করা হবে, আর্জেন্ট কবর খুঁড়তে হবে। কবরস্থানের দায়িত্বে যিনি ছিলেন তার সাথে লোক দুটো টাকা পয়সার হিসাব নিকাশ করলে সব ফাইনাল করা শেষ হলো। কবরস্থানের দায়িত্বরত লোকটি পান্নু সর্দারকে কবরের জায়গা দেখিয়ে সব বুঝিয়ে দেয়। তো কবর খোঁড়াতে যে 2 জন লোক আসে তাদের একজন চলে যায় আর আরেকজনকে নিয়ে এবং কবর খোঁড়ার নির্দিষ্ট কাজে নিয়োজিত যে সঙ্গী সহ পান্নু সর্দার তার কোদাল, ঝুড়ি, তেরপল সহ কবর খোঁড়ার নির্দিষ্ট জায়গায় যায় এবং কবর খোঁড়ার কাজ শুরু করে। মাথার উপর তেরপলটা টাঙিয়ে কাজ শুরু করে দেয় পান্নু সর্দার। ভেজা মাটি থাকে, কাজ করতে বেগ পেতে হচ্ছিল না অন্য দিনের মতো। তো ঘন্টাখানেক পরে যখন কবর খোঁড়ার কাজ প্রায় শেষের দিকে, তখন থানা থেকে সেলিম নামে এক লোক এসে পান্নু সর্দারের খোঁজ করে। তো দায়িত্বে থাকা লোকটা থানার লোকটিকে পান্নু সর্দারের কাজের জায়গাটা দেখিয়ে দিলে সে সেখানে গিয়ে পান্নু সর্দারকে বলে। সেলিম বলে যে, পান্নু ভাই, একটা খবর পাঠাইছে স্যার, একটা লাশ ইমার্জেন্সি তুলতে হইব আজকেই, অমুক গ্রামের লাশ, তাড়াতাড়ি চলো। পান্নু সর্দার বলে, কোন সময় তোলা লাগবে? সেলিম বলে, আজই তুলতে হবে। পান্নু তাকে বলে যে, আজই তোলা লাগবে? কাল সকালে তুললে হয় না? মাগরিব তো পইরাই গেল এই কাম শেষ করে, ওই গ্রামে যেতে যেতে তো আরো রাইত হয়ে যাব। তাছাড়া বৃষ্টির বাদলার দিন, শরীরও কেমন জানি ঠেকতাছে। সেলিম বলল যে, না রে পান্নু ভাই, আইজি করা লাগবো। বড় স্যারে কইছে লাশ ঢাকায় পাঠাইবো, আইজ আর ফাঁকি দেওয়া যাবো না, ঝামেলা আছে। হাতের কাম শেষ করে লও যাই। কনস্টেবল ওইখানে বইয়া থাকবো, আমাকে তাড়াতাড়ি যাওয়া লাগবো। পান্নু সর্দার হাত চালিয়ে তাড়াতাড়ি কবর খোঁড়ার কাজ শেষ করে। কবরস্থানের কাজ শেষ করে পাওনা টাকা বুঝে নিয়ে সেটা একটা পলিথিনে মুড়িয়ে কোমরের লুঙ্গির সাথে গুজে নিল। এরপর হাত মুখ ধুয়ে কাদামাটি কোন রকম পরিষ্কার করে সেলিমের সাথে রওনা দিল। কবরস্থান থেকে বের হয়ে পান্নু আর সেলিম পাকা রাস্তা ধরে হাঁটতে থাকে। যখনকার ঘটনা তখনকার সময় বিদ্যুতের অবস্থা খুবই বাজে ছিল, আর গ্রামে তো আরো বাজে অবস্থা। কিছুটা হেঁটে পাকা রাস্তা শেষ করে এবার একটা নিচু রাস্তায় নেমে যায় তারা 2 জন। অন্ধকার পথ। সেলিমের হাতে একটা ছোট টর্চ লাইট ছিল, তো সেটার আলো ফেলে কোনো মতে পা টিপে টিপে 2 জন হাঁটছিল। আবার একে তো অন্ধকার, তার উপর বৃষ্টির সময়, ইটের সোলিং দেওয়া রাস্তা, তারপরও কাদামাটি নিয়ে মাখামাখি অবস্থা। তো অনেকক্ষণ হাঁটার পর গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হলো।
হাঁটার এক পর্যায়ে পান্নু সর্দার আর সেলিম তারা দুজন নির্দিষ্ট গ্রামের প্রবেশ মুখে পৌঁছে যায়। এরপর সেখান থেকে একটু সামনেই যেতেই দেখেন একজন কনস্টেবল আর ভ্যানওয়ালা দাঁড়ানো। তো কনস্টেবল তাদের ভ্যানে উঠতে বললে তারা দুজন ভ্যানে চড়ে বসে। পলিথিনে মোড়ানো টর্চের আলোতে ভ্যান নিয়ে চালক যাচ্ছে গ্রামের ভেতর দিয়ে। কনস্টেবল ছাতার নিচে চুপচাপ বসে আছে। পান্নু আর সেলিম একটা বড় প্লাস্টিকের কাগজ দিয়ে কোনো রকমে বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছে। উঁচু নিচু পথ বেশ ঝাঁকুনি খাচ্ছিল। গুড়ি গুড়ি বৃষ্টিতে তখনও হচ্ছে। যেতে যেতে গ্রামের অনেকটা ভেতরে যাবার পর একটা পাঁচিলের সামনে ভ্যানটা থামে। ভ্যান থেকে নেমে কনস্টেবল সহ তারা 3 জন কবরস্থানের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। পান্নু সর্দার কবরবাসীদের উদ্দেশ্যে সালাম দিয়ে মনে মনে দোয়া পড়ে নিজের শরীরে ফু দেয় এবং এটা তার অভ্যাস। কবরস্থানটার চারপাশে উঁচু করে ইটের দেয়ালের বাউন্ডারি দেওয়া, সারি সারি কবরের মাঝে সুন্দর করে ছোট ছোট লেনের রাস্তা বানানো। তারা একটা লেন ধরে হেঁটে একদম শেষের দিকের কর্নারে একটি কবরের কাছে গেল। কনস্টেবল দিনেও এসেছিল হয়তোবা কবরটা মার্ক করার জন্য। তো তিনি পান্নু আর সেলিমকে কবরটা দেখিয়ে বলল, পান্নু, এই কবরটা খুঁড়তে হবে, একটু সাবধানে কইরো মিয়ারা, অনেক দিনের লাশ, মরছে 1-1.5 মাসের বেশি হয়েছে, এখন আইসে কেস করতে, বেশিক্ষণ সময় নেওয়া যাব না, যত তাড়াতাড়ি পারো শেষ করো, বৃষ্টি নামে পড়লে ঝামেলা। এই কথা বলে বিড়বিড় করতে করতে কনস্টেবল একটু দূরে যেয়ে দাঁড়ালো। পান্নু বলল, জি স্যার, চিন্তা করেন না, এই খুঁড়তে যতক্ষণ সময়, বৃষ্টির দিন তো মাটি ভিজা, বেশি সমস্যা হইব না খুব একটা। যেহেতু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই পান্নু আর সেলিম মিলে কবরের সাইডে একটা বাঁশ গেড়ে সেই বাঁশ দেয়ালের সাথে তেরপলটা বেঁধে নেয়। এরপর কোদাল নিয়ে দুজন কবরের চারিপাশে মাটি কেটে ছোট লেন করে নেয় যাতে সাইডের বৃষ্টির পানিটা কবরে না নামে। এরপর শুরু করে কবর খোঁড়ার কাজ। পান্নু সর্দার কবরের সামনে দাঁড়িয়ে মনে মনে দোয়া পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে নিচ্ছিল, কারণ এটা তো একটা সেক্রেট প্লেস, এটা একটা রিচুয়ালের মাধ্যমে একটা প্রপার ইসলামিক ওয়েতে কবর দেওয়া হয়েছে, সেটাকে আবার তুলে নিয়ে আসাটা একটা বেশ ঝামেলার কাজ। তো এই বলে পান্নু সর্দার লাশটাকে উদ্দেশ্য করে বলে যে আল্লাহ আপনারা মাফ করুক, আমারও মাফ করুক। তো এই বলে পান্নু সর্দার লাশের মাথার সাইড থেকে কবর খোঁড়া শুরু করে। সেলিমের হাতে টর্চ লাইট ধরে আছে, চারিদিকে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ আসছিল। পান্নু সর্দার কবরের উপর থেকে কয়েক কোদাল মাটি সরাতেই দেখে সাদা কাফনের কাপড় বেরিয়ে এসছে। পান্নু কাফনের কাপড় দেখে বেশ অবাক হয়ে যায়। সে সেলিমকে বলে, কিরে মামুর বেটা, কি হইতেছে এগুলা? কবর না খুঁড়ে লাশের কাপড় বাইল, এটা কেমনে সম্ভব? মাটি চাটাই বাঁশ কিছুই তো আগে সরাইলাম না। সেলিম বলল, আরে পান্নু ভাই, খুঁড়েন তো ভালো কইরা দেখি এটা কি। এরপর পান্নু কোদালের সাহায্যে আরো বেশ খানিকটা মাটি সরাতেই কাফন মোড়ানো একটি লাশের মতো কিছু দেখতে পেল। দেখে মনে হচ্ছে এটা ছোট বাচ্চার লাশের সমান, একদম কাফনে মোড়ানো পুরোটা। পান্নু সর্দার যেই হাত দিয়ে কাফনের কাপড়টা মাটি থেকে পুরো বের করার জন্য টান দিল, অমনি আশপাশের গাছগুলোতে ডানা ঝাপটানোর শব্দ শুরু। মনে হলো অনেকগুলো কাক, পাখি, বাদুর অনেকগুলো একসাথে ডানা ঝাপটাচ্ছে, ছোটাছুটি করছে এদিক সেদিক। তো পান্নু দোয়া পড়তে পড়তে একটানে পুরোটা কাপড় বের করে ফেলল। পুরোটা বের করে সেলিমের হাতে থাকা টর্চের আলোয় তারা দুজন দেখল কাপড়ের উপরে বেশ খানিকটা রক্ত দিয়ে লেখা কোন একটা শব্দ, কোন একটা লাইন, যেটা তখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। কাদামাটির বেশ খানিকটা লেগে থাকলেও কাফনের কাপড়টাও বেশ নতুনই মনে হচ্ছিল। পুরো কাপড়টা এমন ভাবে মোড়ানো আর গিট দেয়া যেমনটা লাশের মাথার উপর গিট, পেটের মাঝামাঝি এবং পায়ে যেভাবে গিট দেওয়া হয়, এটারও ঠিক একইভাবে গিট দেওয়া। একেবারেই মনে হচ্ছিল ভেতরে লাশ। কিন্তু অবাক ব্যাপার হলো, পান্নু সর্দার যখন এক এক করে গিটগুলো খুলল, তখন দেখল সেখানে কোনো লাশ ছিল না। সেখানে ছিল ছোট্ট একটা পুটলি করা, যেটা খুলে পাওয়া গেল কিছু নখ, কয়েকটা চুল এবং ছোট্ট একটা মাটির পুতুল, যেটা গলায় টাইট করে একটা সুতা বাঁধা, আর পুরো শরীরে অসংখ্য আলপিন গেঁথে দেওয়া। পান্নু সর্দার যখনই সেই পুতুলটা ধরতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে কারো কান্নার শব্দ কানে আসতে থাকে। কান্নাটা শুনে মনে হচ্ছিল কোনো মহিলা মানুষের কান্না। এটা একদম ইনিয়ে বিনিয়ে গ্রামের মহিলারা যেভাবে কান্না করে, চিৎকার করে, ঠিক সেভাবেও কান্নাটা তেমন, খুব করুণ সুরের কান্না। পান্নু আর সেলিম এদিক সেদিক তাকিয়ে কাউকেই পেল না। পান্নু তবুও পুতুলটাকে সাবধানেই ধরল। পুতুলটা যখন পান্নু হাতে নিল,
তখনই সে দেখলো পুতুলটা তার দিকে চোখ মেলে তাকিয়েছে। তাকানোটা এমন যে মনে হলো বন্ধ থাকা দুটো চোখ হঠাৎ করে খুলে ফেললে যেমন দেখা যায়, ঠিক তেমনি করে দুটো চোখ পান্নুর দিকে তাকিয়ে থাকলো। সে চোখ দুটোর চাহনি দেখে মনে হচ্ছে যেন আগুন ঝরছে। সাথে সাথে পান্নু সর্দারের হাতেও বেশ তাপ অনুভূত হলো। সেই তাপ এতটাই ছিল যে পান্নু সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল। পুতুলটা ছুঁড়ে ফেললো সাথে সাথে, যেমনটা গরম কোনো কিছুতে লাগলে আপনাদের হাত আঙ্গুলটা লাগার সাথে সাথে একটা ছিটকে ওঠেন, ঠিক এভাবে সে ছিটকে উঠলো তার হাতটা এবং পুতুলটা সে ছুঁড়ে মারলো। সেলিমকে বলল যে পান্নু বলছে যে, সেলিম রে ভাই, আমার হাতে পানি দে রে ভাই, আমার হাতটা পুরো জ্বলে গেল। সেলিম বলে, কই দেখি হাতটা দেখিস তো। পান্নু, ভাই তোমার হাতের তালু তো পুইরা গেছে, তুমি হাতটা বৃষ্টির পানিতে ভিজাও আর একটু খারাও, আমি স্যারে ডাকি। সেলিম জোরে জোরে কনস্টেবলকে ডাকতে শুরু করলো, স্যার ও ভ্যানওয়ালা ভাই, স্যার একটু এদিকে আসেন। না, কারো কোনো সাড়া নাই। সেলিম পান্নুর কাছে গেল, পাশে থাকা গর্তে জমা হওয়া বৃষ্টির পানিতে পান্নুর হাতটা চেপে ধরল। পান্নু এদিকে চিৎকার, যন্ত্রণায় চিৎকার। হঠাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করলো। তো সেলিম পান্নুকে বলল যে, তুমি একটু বসো, আমি গেটের বাইরে গিয়া স্যারের রাইকে আনি, মনে হয় ভ্যানওয়ালার সাথে কথা কয়। তো পান্নু সর্দারকে বসিয়ে সেলিম গেল কবরস্থানের বাইরে কনস্টেবলটাকে ডাকতে। কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল, সেলিমও আর আসে না। তো পান্নু সর্দার কয়েকবার সেলিমকে ডাকে, কোনো সাড়া না পাওয়ায় সে উঠে দাঁড়ায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, এর মাঝেই নামে ঝুম বৃষ্টি। পান্নু সর্দার উঠে দাঁড়ায় আর নিরুপায় হয়ে তেরপালের নিচেই থাকে। তার ভয় আর অস্বস্তি লাগা শুরু করলো। সে চারপাশ বারবার তাকাচ্ছিল, কেননা তার মনে হচ্ছিল কে যেন বড় বড় পা ফেলে হাঁটছে আশেপাশে। সে একটু পরপর বলছিল, সেলিম হাঁটস না গিরে, এই সেলিম। কিন্তু থপাস থপাস করে পা ফেলার শব্দ ছাড়া আর কোনো শব্দই আসছিল না। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালে সেই আলোতে পান্নু সর্দার দেখতে পায় কবরস্থানের দেয়ালের উপরে কিছু একটা হাঁটছে। মানুষ আকৃতির, তবে মনে হচ্ছে সে চাদর মুড়ি দিয়ে আছে। বিদ্যুৎ চমকাতে সে পান্নুর দিকে তাকায়। পান্নুর সাথে তার চোখাচোখি হয়ে গেলে পান্নু দেখে তার মুখ ঢাকা ছিল, কিন্তু পান্নু দেয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় অবয়বটার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। কেননা যেই অবয়বটা তিনি দেখেছেন তার মাথা বাদে পুরো শরীর বাতাসের সাথে কাপড় যেভাবে উড়ে সেভাবে উড়ছিল। বিদ্যুৎ চমকানোর শেষে আবার অন্ধকার হয়ে যায় চারপাশ। এবার পান্নু দেখে কোথা থেকে একটা আলো, যেটা ঠিক আলো না, আগুনের গোলার মতো গোল একটা বৃত্ত বলা যায়, ওই গোল বৃত্তটা কবরস্থানের চারিপাশে অনবরত ঘুরতে থাকে। একবার, দুইবার, তিনবার করে মোট 13 বার সেটি কবরস্থানের চারিপাশে ঘুরে। হঠাৎ আলোটা বড় হতে থাকে একটু একটু করে। দেখতে দেখতে সেটি একটি নয়, তিনটি মানব আকৃতি ধারণ করে। মানে 3টি মানুষ পান্নু সর্দারের সামনে থাকা কবরস্থানের দেয়ালে দাঁড়ানো। তাদের প্রত্যেকের শরীরে আগুন জ্বলছে। তারা শুধু দাঁড়িয়েই আছে, তবে বাউন্ডারি থেকে নিচে নামছে না বা ভেতরে আসছে না। এরপর আবার 3টি অবয়ব একসাথে মিলে একটি অবয়বের রূপ নিল। তখন সেই বাতাসে ওর শরীর উঠতে থাকা অবয়বটা কোথায় যেন মিলিয়ে যায়। পান্নু থরথর করে কাঁপতে থাকে। ভয়ে তার হাত পা কাঁপছিল। সে মনে মনে দোয়া পড়ার চেষ্টা করছিল, কিন্তু দোয়া পড়তে পারছে না। এবার পান্নু সর্দার কোনো উপায় না পেয়ে তার পরনে সেই লুঙ্গিটা ছিল সেটি মাথার উপর দিয়ে খুলে নিল এবং লুঙ্গি হাতে নিতে কবরস্থানের বাইরে বের হবার জন্য দৌড় দিল। কিন্তু কবরস্থানের গেটের সামনে আসার পর সেই অবস্থায় কেউ তার গালে সপাট একটা চর বসিয়ে দেয়। সেই চরটা কেমন ছিল যে লোহা দিয়ে বানানো কোনো গরম হাত গালের উপর পড়লে যেরকম লাগবে ঠিক সেরকম। পান্নু সেই দিক তোয়াক্কা না করে দৌড়াতেই থাকে। পেছনে মনে হচ্ছে রাগে ক্ষোভে কেউ দাঁত কটমট করছে। শব্দটা তিনি যত দৌড়াচ্ছেন ততই পাচ্ছেন। আর কয়েকজন মিলে মারামারি করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ ভেসে আসছে। পান্নুর পেছনে ঘুরে সেসব দেখার মতো উপায় নেই। সে সমান্তরে দৌড়াতে থাকে। দৌড়াতে একটা সময় সে দেখতে পায় যে সামনেই পাকা রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা থেকে একটু দূরেই ছিল ঘর বাড়ি। পান্নু জোরে জোরে চিৎকার করতে থাকে। করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান যখন ফিরে পায় তখন তিনি দেখেন যে তিনি বাড়িতে অবস্থান করছে। জানা যায় ওই বাড়ির লোক চিৎকার শুনলেও রাতে তারা কেউ বের হয়নি, কারণ পান্নু সর্দার যে বাড়িতে আছে এটা সেই মেয়েরই বাবার বাড়ি।
যার লাশ তুলতে পান্নু সর্দার এসেছিল। এই মেয়ে মারা যাওয়ার পর যেদিন থেকে তারা মামলা করেছে তার ঠিক 1 সপ্তাহ পর থেকেই রাতে তারা কখনো কান্নার, কখনো আকুতি, কখনো নাম ধরে বিভিন্ন কণ্ঠে ডাক শুনতে পায়। আজ প্রায় 1.5-2 মাস ধরে চলছে এসব জিনিস। সেই মেয়ের ভাই থাকতো কাতারে, তিনি দেশে এসে মামলা করেন। সেই মেয়ের ভাই আবার বাবা যখন ফজরে উঠে মসজিদে যাবার জন্য, তখন তারা পান্নু সর্দারকে রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায়, কাদামাটি মাখানো অবস্থায় দেখতে পান। তো যেহেতু পান্নু সর্দারের হাতে লুঙ্গিটা তখনও ধরা ছিল, তাই তারা বুঝতে পারে হয়তো লোকটা ভয় পেয়েছে। তখন তারা পান্নু সর্দারকে বাড়িতে নিয়ে আসে। পান্নু সর্দারের তখন মনে পড়ে সেলিম আর পুলিশ কনস্টেবলের কথা। তিনি তখন তাদের বলেন, ভাই আমার সাথে আরো 3 জন লোক ছিল, তাদের আপনারা পান নাই? ওই মেয়ের ভাই বলেন, কই না তো, আমরা শুধু আপনাকে পেয়েছি আর আপনাকে নিয়ে এসেছি। পরে পান্নু সহ সবাই সেই কবরস্থানের কাছে যায়, কিন্তু সেখানে তারা কাউকে দেখতে পায় না। পান্নু বেশ বিচলিত হয়ে পড়ে, তাই সে সেখান থেকে বেরিয়ে সোজা থানায় চলে যায়। গিয়ে যখন ওসি সাহেবকে বলেন সবকিছু, তখন তিনি জানেন যে পান্নু সর্দারের সাথে যে কনস্টেবল ছিল সেই রাতে, সেই কনস্টেবল কবরস্থান থেকে একটু দূরে দাঁড়িয়ে ভ্যানওয়ালার সাথে কথা বলছিল। কথা বলার কিছুক্ষণ বাদেই তারা দুজন দেখে যে সেলিম কবরস্থানের গেট থেকে দৌড়ে আসছে। সেলিমের পেছনে পেছনে দৌড়াচ্ছে অনেকগুলো শেয়াল। কম করে হলো 20-25টা শিয়াল ছিল, যারা বেশ ভয়ানক স্বরে ডাকছিল। যেহেতু অনেকগুলো শিয়াল, তাই কনস্টেবল জানতো যে তারা এই শিয়ালগুলোর সাথে পেরে উঠবে না, তাই ভ্যানওয়ালাকে নিয়ে কনস্টেবল কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে, আর পেছনে থাকা সেলিমের উপরে শিয়ালগুলো ঝাঁপিয়ে পড়ে। ভ্যান নিয়ে কনস্টেবল যখন থানায় পৌঁছায়, সেখান থেকে ওসি সহ আরো কিছু মানুষ সেখানে কবরস্থানের সামনে সেলিমকে ক্ষতবিক্ষত কিন্তু জীবিত অবস্থা পায়। অনেক খোঁজাখুঁজির পরে তারা পান্নুকে আর পায়নি। তো ওসি সাহেব আরো বলেন, আমরা সেলিমকে নিয়ে চলে আসি, হাসপাতালে ভর্তি করি, আর একটু পরেই তোমাকে খুঁজতে যেতাম। রাতে যেহেতু পাইনি, তাই মাইকিং এর ব্যবস্থা ইতোমধ্যে করে ফেলেছি। যাক, ভালো হয়েছে তুমি ফিরে এসছো। তিনি আমার রাতে কি হয়েছিল বলতো? পান্নু সর্দার তখন ওসি সাহেবকে সব বললেন। ওসি সাহেব শুনে বুঝলেন ব্যাপারটা, কিন্তু আইনের কাছে এর কোনো ভিত্তি নেই। তিনি পান্নুর হাতে কিছু টাকা দিয়ে বলেন বাড়ি পাঠিয়ে দেন। পান্নু সর্দার বাড়ি ফিরে বিকেল পর্যন্ত রেস্ট করেন। তার জ্বর থাকলেও তেমন কোনো সমস্যা ছিল না, শুধু গালের চর খাওয়া জায়গাটা একটু ব্যথায় ফুলেছিল। বিকেলে তিনি তার ছেলে মিলে সদর হাসপাতালে যান সেলিমকে দেখতে, কিন্তু সেলিমের অবস্থা খারাপ ছিল, তাকে আইসিইউতে রাখা হয়েছে। সেজন্য পান্নু সর্দার সেলিমের সাথে দেখা করতে পারেননি। সে কিছুক্ষণ বসে থেকে পান্নু তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন। রাতে পান্নু তার নিজের ঘরে শুয়েছিলেন। তার তখন ঘুম চলে এসছে। হঠাৎ করে এক মহিলার কণ্ঠে কান্নার আওয়াজে তার ঘুম ভাঙে। মনে হচ্ছে কান্নাটা দরজার সামনে থেকে আসছে। পান্নু সর্দার উঠে দরজার সামনে গিয়ে দরজাটা খুলে বের হয়ে আসে এবং আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখে না। শুধু মনে হয় আরেকটু সামনে। পান্নু এগোতে থাকে সেই কান্নার শব্দটা ধরে ধরে। প্রথমে মৃদু হলেও ধীরে ধীরে কান্নার শব্দ বাড়তে থাকে। পান্নু হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে থামে। সে দেখে সামনে পুকুর, তার পাশে একটা বাউন্ডারি। ওই বাউন্ডারির বাইরে একটা মহিলা বসে আছে। সে কান্না করছে, তার চুলগুলো খোলা, মুখটা ফ্যাকাশে। পান্নু সর্দার তাকে বলল, মা আপনি কোন বাড়িতে থাকেন? এই রাতের বেলা এখানে বসে কাঁদতেছেন কেন? কি সমস্যা হয়েছে? মহিলা কান্না থামিয়ে বলল, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি অনেক যন্ত্রণা ভোগ করেছি, আর আমায় এই যন্ত্রণা থেকে আপনি মুক্ত করেছেন। পান্নু সর্দার মহিলার কথা কিছুই বুঝতে পারছিল না। সে আবার কি বলে, মা আমি তো আপনাকে চিনি না। মহিলা বলে, আপনাকে চিনতে হবে না। একটু পর আজান হলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে 2 কদম পেছনে যাবেন। যতক্ষণ আলো ফুটবে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন। কোনো কিছু দেখলে ভয় পাবেন না, কেউ আপনার ক্ষতি করবে না, এবং সেখানকার মাটি সরাবেন। সেখানে একটা পুটলি পাবেন, পুটলিটা সাথে করে নিয়ে সোজা বাড়ি চলে যাবেন। পুটলিটার বিষয়ে কাউকে কিছু বলবেন না, সেটা খুলবেনও না। পরশু আপনাকে থানা থেকে কাজ দিলে আপনি সেটা করবেন, তবে কাজটা করার আগে ওযু করে নেবেন। কাজ শেষ হওয়ার পর বাড়ি গিয়ে পুটলিটা খুলে যা পাবেন সবই আপনার। পান্নু সর্দার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মহিলা দেয়াল টপকে ভেতরে চলে গেল। তখনই পান্নু সর্দারের কাছে ভোরের আজান ভেসে আসলো। সে আজান শেষ হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রইল। অন্ধকারের সামনে দেয়ালটা কোনো মতে বোঝা যাচ্ছিল শুধু। পান্নুর কাল রাতের কথা মনে পড়ে, আর মহিলার কাণ্ডে ভয় লাগছিল। তবু সে তার কথা মতো 2 পা পেছনে গিয়ে বুঝতে পারল সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানকার মাটিটা আলগা। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। চারপাশটা কেমন ভয়ানক লাগছিল তার।
হুট করে গাছের উপর থেকে ডানা ঝাপটে কিছু বাদুড় বেরিয়ে আসলো একটু পর পর। এরপর হালকা আলো ফুটতে শুরু করলে সে বসে পড়ল এবং হাত দিয়ে সামান্য মাটি সরাতে একটা পুটলি পেল। পুটলিটা হাতে নিয়ে সে সামনে তাকিয়ে একেবারে হতবাক, কারণ সে সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে যতটুকু হেঁটে মহিলার পেছন পেছন এসেছিল তাতে তো তার বাড়ি ছেড়ে সোলিং রাস্তায় আসার কথা না। সে আর 7-5 না ভেবে আল্লাহর নাম নিতে নিতে বাড়ির দিকে চলে গেল। বাড়ি গিয়ে পান্নু পুটলিটা তার ঘরে লুকিয়ে রাখলো। হালকা জ্বর চলে আসলো আর ফোলা গাল নিয়ে সারা সকাল গেল পান্নুর পৌর কবরস্থানের একটা কবর খোঁড়ার কাজ করে। দুপুরে বাড়িতে আসার পথে থানায় গেল সে। সেখানে যাওয়ার পর ওসি তাকে বলল, পান্নু, কবর তো ওইটা খোঁড়া লাগবে, ইনভেস্টিগেশন করতে হবে দ্রুত। তো আজকে দুপুরে হয়ে গেল, এদিকে সেলিমও নাই, থানাও ফাঁকা। তুমি এক কাজ করো, কালকে সকাল সকাল আইসা পড়ো, 2 জন কনস্টেবল সাথে যাবে, তুমি কাজটা কইরা দিও। পান্নু তখন কি আর করবে, কাজ তো করতেই হবে তাকে। তাছাড়া সে সাহসী আর শক্ত মানুষ, দিনের বেলায় কাজ, তাই বলল, ঠিক আছে স্যার, সকালে নিয়ে আসমুনে। পরদিন সকাল সকাল পান্নু উঠে কোনো মতে দোকান থেকে 1 কাপ চা রুটি খেয়ে অজু করে নিল। পরে থানায় গেলে সেখানে থাকা 2 জন কনস্টেবল আর একজন ভ্যানওয়ালার সাথে গেল সেই কবরস্থানে। গিয়ে তারা 3 জন কবরস্থানের ভেতর প্রবেশ করল। পান্নু মনে মনে ভয় পাচ্ছিল, তবুও বিসমিল্লাহ বলে কোদাল দিয়ে মাটি সরাতে লাগলো। মাটি সরিয়ে তারপর একে একে চাটাই বেরিয়ে এলো। একজন কনস্টেবলের সাহায্যে কবরের উপর চাটাই বাঁশ সরিয়ে দেখলো লাশটা। পান্নু সর্দার ও একজন কনস্টেবল মিলে কবরে নামলো। যেহেতু লাশ প্রায় পচেই গেছে, বেশ দুর্গন্ধ ছড়াচ্ছিল। কাফনের কাপড়টাও একেবারে নষ্ট হয়ে গেছে, তাই কোনো মতে পলিথিনে মুড়িয়ে লাশটা তারা উপরে তুলে আনলো। উপরে আনার পর যখন ভালো করে পলিথিনে লাশ মুড়িয়ে নিতে গেল, তখন কাকতালীয় ভাবেই কাফনের কাপড় ছিঁড়ে গেল মুখের কাছে। পান্নু সর্দার তাকিয়ে দেখল পচে গলেও লাশের যেই আকৃতি, সেটা আর কারো না, গত রাতের সেই মহিলার। পান্নু কোনো কথা বলল না। কথা না বলে সরাসরি পলিথিনে মুড়িয়ে লাশ ভ্যানে উঠিয়ে দিল। তারপর সে থানা পর্যন্ত গিয়ে তাদের নিজেদের লেনদেন বুঝে নিয়ে বাড়িতে এসে গোসল করে নিল। এরপর রাতের অপেক্ষা করতে লাগলো। রাতে খাওয়া শেষ করে তিনি তার ঘরে গিয়ে লুকিয়ে রাখা পুটলিটা খুলল। পুটলিটা খুলেই তার চোখ আটকে যায়। তিনি দেখলেন সেখানে সেদিন তার কোমরে পলিথিন দিয়ে গুজে রাখা সেই কবর খোঁড়ার টাকাগুলো, সাথে বেশ কিছু স্বর্ণের অলংকার, যেগুলো বেশ দামি মনে হয়েছে তার। তিনি বুঝতে পারেন এগুলো বিক্রি করলে মোটা অঙ্কের টাকা তিনি পাবেন। মনে মনে খুশি হলেন অনেক। এবার পুটলিটা আবার বেঁধে বালিশের নিচে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একটা সময় তার দরজায় ঠক ঠক করে শব্দ শোনা যায়। তিনি বিছানা থেকে নেমে দরজাটা খুলে দেখেন সেই মহিলার দাঁড়িয়ে আছে। তাকে দেখেই মহিলা একটা হাসি দিয়ে বলল, আপনি আমার অনেক উপকার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন। সেদিন না হয় আমি ছিলাম তাই বেঁচে ফিরেছেন, রাতের বেলায় কাজে যাবেন না, সমস্যা হতে পারে। বলেই মহিলাটা পান্নু সর্দারকে সালাম দিয়ে হাঁটা শুরু করলো। পান্নু জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে বলেন না মা। মহিলা কিছু না বলে ঘুরে একটা মুচকি হাসি দিয়ে বাতাসে মিলিয়ে গেল। সেখানে পান্নু সর্দার মিনিট কয়েক দাঁড়িয়ে রইল। পরে ঘরে এসে সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরদিন সে নর্মাল লাইফটা লিভ করছিল, শরীরও ঠিক হয়ে যায় তার। পরে পান্নু সর্দার সেই গয়নাগুলো একসময় বিক্রি করে বেশ ভালো একটা মোটা অঙ্কের টাকা পায়, যা দিয়ে তার আর্থিক অবস্থার বেশ পরিবর্তন হয়। কিন্তু তবে পেশাটা তিনি ছাড়েননি। আর সেলিম বেঁচে ফিরেছিল ঠিকই, তবে কয়েক বছর সে মানসিক রোগীর মতো আচরণ করে। তবে সব আচরণ মানসিক রোগীর মতো না, কিছু অদ্ভুত ছিল। একটা সময় তিনি অসুস্থ হয়ে মারা যায়। তবে কৌতূহল বশত পান্নু সর্দার গ্রামের এক কবিরাজের কাছে বিষয়টা শেয়ার করলে তিনি পান্নু সর্দারকে বলেন, মায়াটা এমনিতেই খুন হয়েছিল অল্প বয়সে, জোর করে একটা রূহ কেড়ে নিয়েছিল অমানুষগুলান। তার উপর কেউ তারে কবরে কালো জাদু করছিল, মায়ার রুড়া কষ্ট পাইতেছিল। আর তুমি যেহেতু কালো জাদু জিনিসগুলো নষ্ট করছো, সরাই ফেলছো, তাই হয়তো তার কারিন তোমার সাহায্য করছে। যাই হোক, এটা ছিল দিদার ভাইয়ের পাঠানো একটি ঘটনা। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। এর আগেও তিনি আমাদের সাথে তার একটা ঘটনা শেয়ার করেছিলেন। আশা করি তিনি আমাদেরকে আরো ঘটনা আগামীতে পাঠাবেন, কারণ একজনের সাথে আরেকজনের কানেক্টেড থাকে। এইভাবেই করেই কিছু জিনিসের
মানে এটা কি বলে ইনকামিং হয়, যে আপনারা একজনকে আরেকজনকে জানাবেন, এইভাবেই ঘটনা কিছুটা কালেক্ট করা যায়। আমি আগেও একবার এই ঘটনার মধ্যে আপনারা দেখেছেন যে ক্ষেতের মাঝখান থেকে আগুনের একটা গোলা দেখতে পাওয়া গেছে। এটা কিন্তু আমার সাথে একবার ঘটেছিল, যেটা আমার গ্রামের বাড়িতে আমি দেখেছিলাম। আমরা তিন ফ্রেন্ডরা মিলে রাত্রে প্রায় 2টার দিকে এরকম একটা কবরস্থানের কাছে ছিলাম। দূর থেকে ক্ষেতের মাঝখান থেকে একটা আগুনের গোলা আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদের কাছে আসার পরে আর আসেনি এবং সেটা উধাও হয়ে যায়। এবং এটা আমাদের পরিষ্কার আমরা দেখেছিলাম, এটা আগুনের গোলা আসছে। সামনাসামনি কিছু দেখতে পারিনি, কিন্তু জিনিসটা মনে আছে এখনো যে এসছিল। আমরা কবরস্থানে ছিলাম সেদিন, প্রচন্ড বৃষ্টি ছিল রাতের বেলা। এর আগে আমরা ঘরে চলে গেছিলাম, কিন্তু সেদিন রাতের বেলা যে ঝড় এবং যে তুফান, মানে বাতাসের মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টের মাঝে সেই জিনিসটা দেখাটা অনেকটা কাকতালীয় ছিল বলা চলে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে আজকে থাকবার জন্য। ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনা শুরু করি। মাশফিক ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে, এই ঘটনাটি খুলনা জেলার সুন্দরবন ঘেঁষা একটি এলাকায় ঘটেছিল 1965 সালের দিকে। এই ঘটনাটি মাশফিক ভাইকে যিনি দিয়েছেন তার বাড়ি খুলনা জেলাতেই। সেই ভাইয়ের নাম হচ্ছে জহির। জহির ভাই তার নানির মুখে এই ঘটনাটি শুনেছিলেন 2002 সালে। আপনাদের হর ওয়ার্ল্ডে মাশফিক ভাই ঘটনা পাঠান, এটা যখন এই জহির ভাই জানতে পেরেছেন, তখন মাশফিক ভাইকে উনি এই ঘটনাটি শেয়ার করেছেন। জহির ভাইয়ের নানি তো 2002 সালে ঘটনাটি বলেছিলেন, উনি জিনিসটা মনে করে রেখেছিলেন। নানির বাড়ি ছিল সুন্দরবনের কোল ঘেঁষা কোন একটি গ্রামে। 1965 সালের দিকে ওই সময়ে ওই এলাকায় অনেক ডাকাতি হতো। এখনো কিন্তু সুন্দরবন এলাকায় বন ডাকাত বা বনদস্যুর কিন্তু অভাব নাই। প্রায় রাতেই কোনো না কোনো বাড়িতে ডাকাতি চলতই। ডাকাতির ভয়ে সম্পদশালী লোকজন মাটির নিচে গুরুত্বপূর্ণ জিনিস যেমন সোনা, গহনা, টাকা, বিভিন্ন জিনিস লুকিয়ে রাখত। তৎকালীন একজন নাম করা ডাকাত ছিল, তার নাম হচ্ছে আলতাফ ডাকাত। খুলনা আশেপাশে আলতাফ ডাকাত খুবই দুর্ধর্ষ ডাকাত হিসেবে কুখ্যাতি লাভ করেছিল। মানুষ তো দূরের কথা, বনের বাঘও নাকি তার নাম শুনে ভয়ে কাঁপতো। মানে মানুষ বলতো আর কি, মানে তার অবস্থা এমন পর্যায়ে চলে গেছিল, মানুষ এতটা ভয় করত, মানুষ বলতো যে আলতাফকে দেখে বাঘও কাঁপে, মানে তাকে দেখলে বাঘও কাঁপে, এমন একটা অবস্থা। আলতাফ ডাকাত যে বাড়িতে ডাকাতি করত, সে বাড়িতে সকল দামি জিনিসপত্র, টাকা পয়সা তো সাথে নিতই। কেউ যদি কোনো শব্দ করত খালি, তাহলে সেখানেই তার মৃত্যুদণ্ড কার্যকর করত, মানে তার মৃত্যুদণ্ড দেয়া হতো। আলতাফ ডাকাত সে নিজেই মৃত্যুদণ্ড দিত, যে ওর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, আর তার যে সমস্ত ডাকাত দলের সদস্যরা ছিল তারা এই দণ্ডটা কার্যকর করত। মানে সে নিজেই এক বিচারক সেজে বসতো। তার কথা ছিল শব্দ করলেই সে মৃত্যু পরোয়ানা জারি করবে। খুবই কঠিন হৃদয়ের মানুষ ছিলেন এই আলতাফ ডাকাত। কত পরিবারকে ডাকাতি করে নিঃস্ব করেছে, কত মানুষের জীবন যে শেষ করেছে এই আলতাফ ডাকাত, তার কোনো হিসাবই নাকি নেই। আলতাফ ডাকাতের দলের সদস্য ছিল মোট 12 জন। এরা সবাই খুবই দুর্ধর্ষ ডাকাত ছিল। আশেপাশে আরো কয়েকটা ডাকাত দল থাকলেও আলতাফ ডাকাতের ভয়ে অন্য গ্রুপও বুঝে শুনে বিভিন্ন এলাকায় ডাকাতি করতে যেত, যেন আলতাফের গ্রুপের সাথে দেখা না হয়। আর আলতাফের যে এলাকা, ওই এলাকায় যেন ওরা প্রবেশ না করে। যদি শুধু আলতাফের এলাকায় প্রবেশ করে ডাকাতি তারা করত আর এটা আলতাফের কানে যেত, তাহলে কি অবস্থা হতে পারে, তাহলে তো প্রিয় লিসেনার্স আপনারাই বুঝতে পারতেছেন। ওই ডাকাত গ্রুপকেই নিশ্চিহ্ন করে দিত। এরকম অনেক ডাকাত গ্রুপকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। না বুঝে তার এলাকায় ডাকাতি করতে আসছে, ওদেরকে ধরে একদম শেষ। এই কারণে ওর এলাকায় অন্য কেউ ডাকাতি করার সাহস পেত না। একবার হয় কি, এই আলতাফ ডাকাত জহির ভাইয়ের নানিদের পাশের গ্রামে মহব্বত ব্যাপারীর বাড়িতে ডাকাতি করতে চায়। এই মোহাম্মদ ব্যাপারী একজন মহাজন ছিলেন, পরিবারের কর্তা উনি ছিলেন, বিশাল বড় তার পরিবার। মানুষ হিসেবে যেমন ভালো মানুষ ছিলেন, তেমনি এলাকার মানুষকে অনেক সাহায্য সহযোগিতাও করতেন। এদের অনেক সম্পদ এবং অর্থ টাকা পয়সা ছিল। ডাকাতির রাতে মোহাম্মদ ব্যাপারী সেদিন বাড়িতেই ছিলেন। গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়েই যেত। আর সেই 1965 সালের দিকে তো সন্ধ্যার পরই মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো।
তখন তো এখনকার মতো এত ঘন বসতিও ছিল না, দূরে দূরে বাড়ি ছিল, বেশিরভাগ এলাকাতে জঙ্গল এগুলো ছিল। যেদিন আলতাফ ডাকাত মোহাম্মদ ব্যাপারীর বাড়িতে ডাকাতি করতে যায় সেদিন তারা 9 জন সদস্য গিয়েছিল। বরাবরের মতোই আলতাফ ডাকাতের নেতৃত্বেই সেদিন রাতে মোহাম্মদ ব্যাপারীর বাড়িতে ডাকাতি করার জন্য সবাই আগানো শুরু করেছে। গভীর রাত হঠাৎ মোহাম্মদ ব্যাপারীর বাড়িতে গিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এই ডাকাত দল। এরপর মোহাম্মদ ব্যাপারী সহ বাড়ির লোকজন বাইরে আসলে তাদের হাত পা বেঁধে চলে লুটপাট। মোহাম্মদ ব্যাপারীর বোন চিৎকার করলে আলতাফ ডাকাত বড় একটা দায়ের পেছন সাইড দিয়ে তার মাথায় কয়েকটা বাড়ি দেয়। এতে মোহাম্মদ ব্যাপারী সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। সবার সামনেই এই ঘটনা ঘটে। উপস্থিত সবাই নিরুপায় হয়ে সবকিছু দেখছে। মোহাম্মদ ব্যাপারীর বোনকে যে কেউ ধরবে বা তার কাছে যাবে সেই সুযোগটাও কাউকে দেওয়া হয়নি। উল্টো বাড়ির সকল সোনা গহনা টাকা পয়সা সহ দামি জিনিসপত্রগুলো তারা বাড়ি থেকে ডাকাতি করে যখন বের হচ্ছে তখন মোহাম্মদ ব্যাপারী আলতাফ ডাকাতকে উদ্দেশ্য করে বলে, আমার সবকিছু নিয়ে যা, আমি কিছু বলবো না, কিন্তু দয়া করে আমার পিতলের বক্সটা দিয়ে যা, ওটা নিস না। একথা শোনার পর এই আলতাফ ডাকাত রাগে মোহাম্মদ ব্যাপারীর কাছে এসে তাকেও কয়েকটা উপর্যুপরি কিল ঘুষি মারে। তখন মোহাম্মদ ব্যাপারী বারবার আলতাফ ডাকাতকে বলেছিল, আমার এই বাক্সটা নিস না, তোদের পা ধরি, আমার বাক্সটা আমাকে দিয়ে যা, খুব খারাপ হয়ে যাবে রে তোদের, তোরা বিপদে পড়ে যাবি, অনেক বড় বিপদে পড়ে যাবি। কে শোনে কার কথা? আলতাফ ডাকাত সব কিছু লুটপাট করে নিয়ে যায়। মোহাম্মদ ব্যাপারী তখন তার বোনের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর তারা ঘরে গিয়ে দেখেন তাদের দামি জিনিসপত্র, টাকা পয়সা, সোনা গহনা কিছুই আর অবশিষ্ট নেই। এতে মোহাম্মদ ব্যাপারী তেমন কোনো কষ্ট না পেলেও তার কষ্টটা মূলত ছিল তার বোনকে হারানোর আর এই পিতলের বক্সটা ছাড়া হয়ে যাওয়া। এতে উনি অনেক ভেঙে পড়েন। মূলত বোন মৃত্যুর কারণে, বিশেষ করে তাকে তো মেরে ফেলা হয়েছে, খুন করেছে, এই কারণে উনি ভেঙে পড়েন। আর ওই বক্সটার কারণে উনি খুবই চিন্তিত ও বিচলিত হন। তিনি বুঝতে পারেন ডাকাতটা তার সবকিছু ভোগ করতে পারলেও এই বাক্সটা নিয়ে ভোগ করা তো দূরের কথা, জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে নিয়ে এসেছে। এরপর কেটে যায় অনেকগুলো দিন। মোহাম্মদ ব্যাপারীর জমি জমা ছিল, ফসল ফলিয়ে তিনি কিছুদিনের মধ্যেই তার যত ক্ষতি হয়েছিল তার সিংহভাগই ফেলেন আল্লাহর রহমতে। আলতাফ ব্যাপারী সবকিছু ভাগাভাগি করে দিলেও পিতলের ছোট যেই বাক্সটা নিজের কাছেই রাখেন। তিনি আসলে জিনিসটা নিয়ে এত মাথা ঘামাননি, এই ছোট পিতলের বাক্সতে কি আছে, এত টাকা পয়সা সম্পদ বাদ দিয়ে মোহাম্মদ ব্যাপারী এই বাক্সটাই কেন চাইল রে বাপু। এইভাবেই কাটে বেশ কিছুদিন। একদিন রাতে এই আলতাফ ডাকাত ঘুমিয়ে আছে তার ঘরে, আর গভীর রাতে একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। আলতাফ ডাকাত ঘুম থেকে উঠে গোঙানির শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কোনো মানুষ যেন জোরে জোরে গোঙাচ্ছে। আলতাফ ডাকাত ঘরের ভেতরে ওই অন্ধকারের মধ্যে গোঙানির উৎস খুঁজতে থাকে। ঘরে তার স্ত্রী থাকলেও তিনি ঠিকই ঘুমিয়েছিলেন, তিনি কোনো শব্দ পাননি। আলতাফ ডাকাত খুঁজতে খুঁজতে বুঝতে পারে গোঙানির শব্দটা ওই ছোট পিতলের ওই বক্সটার ভেতর থেকেই আসছে। তিনি কিছুটা অবাক হন। তিনি যখন পিতলের বক্সটাতে হাত রাখেন তখন গোঙানির শব্দটা বন্ধ হয়ে যায়। তখন তিনি মনে করেন এটা হয়তো তার ভুল ধারণা, কিন্তু তিনি একদম পরিষ্কারভাবে শুনেছেন এবং উৎস ধরে খুঁজেও বের করেছেন যে এই বাক্সটা থেকেই এই গোঙানির আওয়াজটা আসছিল। তবুও তিনি মনের ভুল ভেবে বিছানায় শুয়ে পড়েন। আলতাফ ডাকাত ছিল মারাত্মক লেভেলের সাহস এবং বিচক্ষণ একজন পাষাণ হৃদয়ের ডাকাত, যার মনে কোনো দয়া মায়া ছিল না। আবার রাগের কারণে সে যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়বে এই ভুলটাও সে সচরাচর করত না। রাত বিরেতে ডাকাতি করা, গভীর রাতে চলাফেরা করা, এটা তো করতেই হবে, এই জন্য তার সাহসটা একটু বেশি ছিল। প্যারানরমাল বিষয় যে ঘটে এইসব তার জানাই ছিল। ওই রাতে কিন্তু ওই গোঙানির শব্দের কারণে আর কোনো সমস্যা হয়নি, শব্দটা ওখানে থেমে গেল। পরদিন সকালে আলতাফ ডাকাত বাড়ি থেকে কোনো একটা কাজের উদ্দেশ্যে বের হয়। তিনি সন্ধ্যার পর বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরে তিনি তার স্ত্রীর মুখে
যেটা শোনেন সেটা শুনে তো রীতিমতো অবাক হয়ে যান। তার স্ত্রী বলেন, তিনি দুপুরবেলা যখন ঘরে বসেছিলেন তখন হঠাৎ ফোঁস ফোঁস শব্দ শুনতে পান ঘরের ভেতরে। তিনি মনে করলেন ঘরের ভিতর সাপ আসলো কিনা। তিনি চারপাশে তাকিয়ে ভালো করে দেখলেন সাপ কোথায়, কিন্তু না, আশেপাশে সাপের কোনো অস্তিত্ব নাই। তখনও কিন্তু ফোঁস ফোঁস আওয়াজ হচ্ছে। তিনি ঘরের ভেতরে খুঁজতে থাকেন আওয়াজটা কোথা থেকে আসছে। তিনি খুঁজতে খুঁজতে সেই পিতলের বক্সটার কাছে গেলে বুঝতে পারেন ফোঁস ফোঁস শব্দটা ওই বক্সের ভেতর থেকেই আসছে। এটা দেখে তিনি অনেকটাই ভয় পেয়ে যান। তিনি ভাবেন এইটুকু ছোট পিতলের বক্সের ভেতর থেকে এই আওয়াজ, এটা তো মোটেও স্বাভাবিক বিষয় হতে পারে না। তিনি যখন ওই বাক্স বা বক্স এটাতে হাত দেন তখন সাথে সাথে ওই ফুসফুস শব্দ বন্ধ হয়ে যায়। তিনি তার স্বামী আলতাফ ডাকাত বাড়িতে আসার জন্য অপেক্ষা করতে থাকেন যে কখন তার স্বামী আসবে। আলতাফ ডাকাত এসব শুনে চিন্তা করতে থাকেন, গতকাল রাতে গঙ্গানির শব্দ, আজকে ফুসফুস আওয়াজ, আসলে হচ্ছেটা কি। ওই দিন তারা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে আলতাফ ডাকাত মহব্বত ব্যাপারীদের বাড়ি থেকে ডাকাতি করা যে সকল সোনা গহনা ভাগে পেয়েছিলেন সেগুলো খুঁজতে গিয়ে দেখেন এগুলো কিছুই নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও মহব্বত ব্যাপারীর বাড়ি থেকে ডাকাতি করা কোনো জিনিসই খুঁজে পান না। তখন তিনি তার স্ত্রীকে সন্দেহ করেন। তার স্ত্রীকে ডেকে এই মালামালের বিষয়ে জানতে চাইলে তার স্ত্রী বলে, সবই তো ঘরেই ছিল, আমি তো কিছুই নেই। একথা শুনে রাগে আলতাফ ডাকাত তার স্ত্রীকে বেধড়ক মারধর করে আর বলে, তুই যদি না নিস তাহলে ঘর থেকে এগুলো নিজে নিজে বের হয়ে গেছে, এগুলোকে হাত পা গজাইছে। আলতাফ ডাকাতের বাড়ি থেকে কোনো জিনিস হারাবে, চুরি হবে, ডাকাতি হবে, এও কি সম্ভব? আলতাফ ডাকাত ওই দিন তার দলের বাকি যে সদস্যরা ছিল তাদেরকে ডাকেন নতুন কোনো অপারেশনের জন্য। আলোচনার সময় কথায় কথায় মহব্বত ব্যাপারীদের বাড়িতে ডাকাতি করা সবাই বলেন ওই দিন ডাকাতির মালামাল তাদের ঘর থেকে নাকি উধাও হয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে তাদের পরিবারের লোকজনও জানে না। তখন আলতাফ ডাকাত বুঝতে পারে এটা শুধু তার সাথে না, এটা সবার সাথেই হয়েছে। আলতাফ ডাকাত এবার বিষয়টা গুরুত্ব সহকারে নেন। তিনি কাউকে পিতলের ওই বক্সটার বিষয়টা জানান না। একদিন রাতে আলতাফ ডাকাত ঘুমিয়ে আছেন, হঠাৎ কেন জানি তার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে ঘরের চালের ছিদ্র দিয়ে আসা চাঁদের হালকা আলোতে দেখেন তার ঘরে থাকা সেই পিতলের বক্সটা একা একাই ঘরের ভেতর দিয়ে উড়ে বেড়াচ্ছে। আলতাফ ডাকাত মনের ভুল ভেবে ভালো করে তাকিয়ে দেখেন যে পিতলের বক্সটা ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। একটা ছোট পিতলের বক্স কিভাবে একা একা ঘরের ভেতর দিয়ে উড়ে বেড়াতে পারে? তিনি তার স্ত্রীকে ডেকে তোলেন। তার স্ত্রীও ওই সেম জিনিসটাই দেখেন। এটা দেখে দুজনই বেশ ঘাবড়ে যান। হঠাৎ ওই বক্সটি তাদের রাখা জায়গায় চলে যায়। ওই রাতে আর তেমন কিছু হয় না, জাস্ট এতটুকুই। পরদিন সকাল থেকে আলতাফ ডাকাতের মেয়ে অসুস্থ হয়ে পড়ে। জ্বরে একদম শরীর বিছানার সাথে লুটিয়ে পড়ে আর শরীরে মারাত্মক বিষ ব্যথা। ডাক্তার কবিরাজ দেখালে কোনো কাজ হয় না। 3 দিনের মাথায় আলতাফ ডাকাতের মেয়ে মারা যায়। ওদিকে আলতাফ ডাকাতের বউ শারীরিকভাবে দিন দিন শুকিয়ে যেতে থাকে। মাঝে মাঝে আলতাফ ডাকাতের স্ত্রী উল্টাপাল্টা বলতে থাকে। তিনি বারবার ওই পিতলের বক্সটার দিকে ইঙ্গিত করে কি যেন দেখান, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। খালি দেখাচ্ছে, কিন্তু কি দেখছে এটা সে বলতে পারে না। মনে হচ্ছে বলতে গেলে তার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ তার গলা চেপে ধরেছে, কথা বের হচ্ছে না, এরকমটা হচ্ছে। আলতাফ ডাকাতও শারীরিকভাবে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েন। যেদিন থেকে এই পিতলের বক্সটা তার ঘরে এসেছে সেদিন থেকে তার ধ্বংসের শুরু হয়েছে। আসলে সে জীবনে যে পাপ করেছে তার খেসারত হয়তোবা তাকে দিতে হচ্ছে। এইভাবেই কাটে 4 থেকে 5 দিন। একদিন রাতে আলতাফ ডাকাত ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উনি যখন ঘরে ঢুকবেন তখন উনি দেখতে পান যে তার ঘরে ঢোকার দরজার সামনেই সেই পিতলের বক্সটা রাখা। তিনি এবার অনেক ঘাবড়ে যান। মনে মনে ভাবেন এই বক্সটা এখানে কিভাবে আসলো। তিনি চারপাশে তাকান এবং বাড়িতে ঢোকার মুখে বিশাল এক অন্ধকারের কুণ্ডুলি দেখেন। চোখটা এদিক ওদিক সরিয়ে যেই না বক্সটার দিকে তাকিয়েছে, মানে ঘরের দিকে তাকিয়েছে, তখনই দেখে বক্সটা সেখানে নাই। তিনি সাথে সাথে ঘরে ঢুকে বক্সটা যেখানে আছে ওখানে চেক করে দেখেন বক্সটা ওখানেই আছে। তাহলে বক্সটা কিভাবে বাইরে গেল? আর হচ্ছেটা কি? বাইরে ওই কুণ্ডুলিটাই বা কিসের? পিতলের বক্সটা ঘরে আসার পর একটার পর একটা ঝামেলা লেগেই আছে। একদিন দুপুরবেলা আলতাফ ডাকাত
বক্সটার কাছে গিয়ে দেখে বক্সটা থেকে রক্ত বের হচ্ছে। বক্সটার মুখে ছোট একটা তালা দিয়ে বক্সটার মুখ আটকানো ছিল। তিনি বক্সটা থেকে রক্ত বের হওয়া দেখে তার স্ত্রীকে ডাক দেন। তার স্ত্রীও এসে দেখে সেম ঘটনা, ওই বক্স থেকে রক্ত বের হচ্ছে। তখন আলতাফ ডাকাত সিদ্ধান্ত নেন তিনি এই বক্সটা খুলে দেখবেন। এতদিন তিনি বক্সটা খোলেন নাই, কেন জানি তার খুলতে মন চায় নাই, কিন্তু আজকে বক্সটা খুলেই দেখবেন যে বক্সটাতে আসলে আছেটা কি। বক্সটার মুখের তালা ভেঙে আরো অবাক হন, বক্সটার ভিতরে কিছুই নাই। একটু আগে যে রক্ত বের হতে দেখেছে সেটার কোনো চিহ্নই নাই। দুজনই সিদ্ধান্ত নেন বক্সটা দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন, কারণ বক্সটা ঘরে থাকলে একটার পর একটা সমস্যা তাদের হচ্ছেই। ওদিকে আলতাফ ডাকাতের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা নদীতে বক্সটা ফেলে দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে এই আলতাফ ডাকাত। যাওয়ার সময় চিন্তা করতে থাকে, যাক আপদটা বিদায় করা গেল, আর কোনো ঝামেলা পোহাতে হবে না। বাড়িতে পৌঁছে কি মনে করে যেখানে বক্সটা রাখা ছিল সেদিকে তাকিয়ে সবচেয়ে বেশি অবাক হন এই আলতাফ ডাকাত। শুধু অবাক না, ভয়ও পেয়েছেন। বাড়িতে ফিরে দেখেন যেখানে বক্সটা রাখা ছিল সেখানেই আছে ওই বক্সটা। তাহলে উনি যে একটু আগে বক্সটা নদীতে ফেলে আসলেন, ওটা কিভাবে এখানে ফেরত আসলো? উনি যে বক্সটা দেখছেন এটা আসলেই সেই আগের বক্সটাই, কিন্তু আগের বক্সটা তো উনি সাথে করে নিয়ে গিয়ে একটু আগে নদীতে ফেলে দিলেন। এটা কিভাবে সম্ভব, কিভাবে আসলো এখানে? আলতাফ ডাকাত আর তার স্ত্রী বিষয়টা দেখে অনেক ভয় পেয়ে যান। আলতাফ ডাকাত বুঝতে পারেন মহব্বত ব্যাপারী সেদিন কেন বারবার বক্সটা চাচ্ছিল। তিনি ভালো করেই বুঝতে পারেন তিনি সাথে করে বড় একটা বিপদ ডেকে এনেছেন। খুব চিন্তিত হয়ে পড়েন এই আলতাফ ডাকাত। মাঝে একবার সিদ্ধান্ত নেন বক্সটা মহব্বত ব্যাপারীর কাছে গিয়ে দিয়ে আসবেন। আবার চিন্তা করেন এতে করে নতুন একটা ঝামেলায় পড়তে হতে পারে, লোকে জানাজানি হলে সমস্যা। এসব ভেবে তিনি সিদ্ধান্ত বদলান। এদিকে তার স্ত্রী দিন দিন আরো অসুস্থ হতে থাকে। একদিন রাতে তার স্ত্রীর শরীরে অনেক ব্যথা ওঠে। একটা সময় কিছুটা কমে। আলতাফ ডাকাত তখন একটু ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী বেঁচে নেই। চোখগুলো বড় বড় করে উপরের দিকে তাকিয়ে আছে, আর তার জিহ্বাটাও বের করা। দেখে মনে হচ্ছে ভয়ানক কিছু দেখে ভয়ে সে মারা গেছে। আলতাফ ডাকাত তার স্ত্রীর মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন। কিছুদিন আগেই তার বড় মেয়ে মারা গেছে। তার আরেকটা ছোট ছেলে আছে, আরেকটা ছোট মেয়ে আছে। এদেরকে কে দেখবে এখন? তার পরিবারের সদস্যরা এভাবে চলে যাচ্ছে, এটা সে মানতে পারছে না। এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। আলতাফ ডাকাত নিজেও শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। ওদিকে পারিবারিক টেনশন, মানসিক টেনশন, আবার এই সমস্ত কারণে ডাকাতিও করতে যেতে পারতেছেন না। ডাকাতি এক পর্যায়ে ছেড়ে দিয়ে নিজের এতদিনের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকেন। তিনি বুঝতে পারেন এগুলো তারই কৃতকর্মের ফল। কত মানুষকে বিনা কারণে হত্যা করেছেন, কত মানুষকে নিঃস্ব করেছেন, তার কোনো হিসাবই নাই। নিয়তি যেন ঘুরে ফিরে সবার কাছেই চলে আসে। একদিন রাতে আলতাফ ডাকাত ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুমের মধ্যে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙেও যায়। ঘুম থেকে উঠে দেখে তার মুখের উপর একটা লম্বা হাত চাপা দিয়ে আছে। তিনি ধর্মর করে উঠে বসলে হাতটা তার মুখটা ছেড়ে দিয়ে বক্সটা যেদিকে রাখা ওইদিকে গিয়ে মিলিয়ে যায়। অন্ধকারে হালকা আলো যতটুকু ঘরে ছিল তাতে উনি যতটুকু দেখতে পেরেছেন সেটা দেখে এমনটাই মনে হয়েছে। সেদিন মনে মনে উনি বেশি ভয় পেয়ে যান। তিনিও বুঝতে পারেন, তাকেও মনে হয় এই অশুভ জিনিসটা ছাড়বে না, কিন্তু তিনি বুঝতে পারছেন যে আসলে তিনি করবেনটা কি করলে বিপদ থেকে রক্ষা পাবেন। এইভাবে কেটে যায় আরো 3-4 দিন। একদিন সকালে ঘুম থেকে উঠে এই আলতাফ ডাকাত দেখে যে তার ছোট ছেলে আর মেয়ে মৃত অবস্থায় বিছানার উপর পড়ে আছে। তাদের অবস্থাও তাদের মায়ের মতো, বড় বড় চোখ করে উপরের দিকে তাকিয়ে আছে, আর জিহ্বা বের হয়ে আছে। এই অবস্থা দেখে আলতাফ ডাকাত কান্নায় ভেঙে পড়েন। তার কান্না শুনে আশেপাশের মানুষ চলে আসে, এসে দেখে যে আলতাফ ডাকাতের সন্তান 2জন এভাবে মরে পড়ে আছে। এরপর আলতাফ ডাকাতকে সবাই সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা দিয়ে কি আর কষ্ট দূর হয়? 3টা সন্তান, তার স্ত্রী এইভাবে অস্বাভাবিকভাবে মারা গেল। এটা কোনো মানুষ কি মেনে নিতে পারে?
আলতাফ ডাকাত যতই কঠিন হৃদয়ের মানুষ হন, তিনি কঠিন হৃদয় বাইরের মানুষদের বেলায়, কিন্তু তার সন্তানদের সাথে তো উনি আর ওরকম কঠোরতা দেখান নাই। তার ভেতরেও যে পিতৃসুলভ মনোভাবটা রয়েছে, এটা খুব ভালোভাবেই প্রকাশিত হয়। আলতাফ ডাকাতকে দেখার জন্য আর কেউ রইল না। আলতাফ ডাকাত ধরে নিয়েছিলেন এবার তার পালা। তিনি ওই পিতলের বক্সের উপর অনেক রেগে যান। রাগে ক্ষোভে তিনি চিন্তা করেন ওটা আগুনে পুড়িয়ে ফেলবেন। যখনই আগুনে পোড়ানোর জন্য ওটা আনতে যান, তখন দেখেন ওই বক্সটা নাই। তিনি সারা ঘর পুরো তন্ন তন্ন করে খুঁজেও ওই পিতলের বক্সটা পেলেন না। তিনি বুঝতে পারেন এটা তার পরিবারকে শেষ করে দিয়ে এখন মনে হয় চলে গেছে। ওটা কোনো সাধারণ বক্স না। উনি বুঝতেই পারেন নাই যে এই জিনিসটা তার পরিবারকে শেষ করে একদম নিঃস্ব বানিয়ে দেবে। ওই দিন রাতে আলতাফ ডাকাত স্বপ্নে দেখেন সেই পিতলের বক্সটা তার সামনে এসেছে। ওই বক্সের ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসছে। কেউ তাকে বলছে, কেমন লাগে আলতাফ, আমার যেখানে থাকার কথা তুই সেখান থেকে আমাকে জোর করে অন্য জায়গায় নিয়ে আসছিস, আমাকে কষ্ট দিয়েছিস, ফল পেয়েছিস, তোর পরিবার তো শেষ। আমি 200 বছর ধরে এই বক্সের ভিতরে আছি। এই বক্স মানুষের হাত বদলে যেখানে যাবে তার মঙ্গল হবে, কিন্তু তুই জোর করে এটাকে ছিনিয়ে নিয়ে এসেছিস, তাই তোর পরিণতি এমন হয়েছে। এই বক্স যদি কেউ জোর করে নিয়ে যায়, তাহলে এই বক্সের গুণাগুণ উল্টো কাজ করে। এই বক্স হাত বদলে যার কাছে যায় তার জন্য সেটা ভালো হয়, কিন্তু এটা তো হাত বদলে যায় নাই, এটা ডাকাতি করে নিয়ে আসা হয়েছে। ডাকাতির মাধ্যমে হাত বদল হয়েছে, কিন্তু এটাকে হাত বদল বলে না। তোর কারণে এই বক্সের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তোর হাতে বহু নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে। এটা একসময় কোনো এক সিদ্ধ সাধুর জাদুর বক্স ছিল। এই বক্সের মাধ্যমে জিন এবং মানুষ 2 শ্রেণীকেই জাদুর কাজে ব্যবহার করা হতো এবং জাদু করাও হতো। একটা সময় এই পিতলের বক্স কালের বিবর্তনে কোনো এক কামেল হুজুরের কাছে গিয়ে পড়ে। তিনি তখন এটার ভেতরে আমাকে রেখে ভালো কাজের ওসিয়ত করেন, বলেন যে তুমি সবসময় ভালো কাজ করবা, এটা তো সবসময় খারাপ কাজে ব্যবহার করা হয়েছে। এরপর থেকেই এই বক্সটা যার হাতেই গেছে আমি চেষ্টা করছি তার ভালো করার জন্য, এই কারণে আল্লাহর ইচ্ছায় তার মঙ্গল হয়েছে। ওই কামেল হুজুর বলেছিলেন, এই পিতলের বক্স যদি কেউ জোর করে নিয়ে যায় এবং নিজের কাছে রাখে, তাহলে এর গুণাগুণ অন্যরকম হয়ে যাবে, আর হয়েছেও সেটাই। একটা সময় এই জাদুর বক্স থেকে অনেক ক্ষতিও করা হয়েছে। এরপর এটা মানুষের উপকারেই লাগতো। উপকারে লাগার জন্য সেই সিদ্ধ সাধুর দোয়া কাজ করেছিল, কিন্তু তোর কারণে এই জিনিসটা উল্টো হয়ে গেছে। তুই মোহাব্বত ব্যাপারীর বোনকে নির্মমভাবে হত্যা করেছিস, এই বক্স নিয়ে আসছিস, আর এটা করে তুই তোর নিজেরই একদম শেষ ডেকে নিয়ে এসেছিস। এখন তুই প্রস্তুত থাক, তোরও বেশি সময় নাই, তবে তোর পরিণতি হবে সবচেয়ে খারাপ। এরপর হঠাৎ করেই আলতাফ ডাকাতের ঘুম ভেঙে যায়। অনেক সময় ধরে স্বপ্নটা দেখেছে, ঘুম থেকে উঠে দেখে যে সে ঘেমে একাকার হয়ে আছে, একদম গোসল হয়ে গেছে আর কি। স্বপ্নে এসব দেখে আলতাফ ডাকাত নিজের কাজের জন্য অনুশোচনা করে। সারা জীবন যত পাপ করছে সব পাপের কথা তার মনে পড়তে থাকে, আর তিনি কান্নায়ও একদম ভেঙে পড়তে থাকেন আর কি। পরদিন তিনি তার বাড়ির পাশের কয়েকজন প্রতিবেশীকে ডেকে সকল ঘটনা খুলে বলেন। তারা সব ঘটনা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। আলতাফ ডাকাতকে সান্ত্বনা দেয়। এভাবে করে সারা গ্রামে এই জাদুর বক্সের কাহিনী ছড়িয়ে পড়ে। পরদিন সকালে একজন প্রতিবেশী এসে আলতাফ ডাকাতকে ডাকে, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে আটকানো পাওয়া যায়। অনেক বেলা হয়েছে দেখে তাকে ডাকাডাকি করছেন একজন প্রতিবেশী। যেহেতু তাকে দেখাশোনা করার কেউ নাই, একজন একটু খাবার নিয়ে আসছিলেন। অনেক ডাকাডাকির পর যখন দরজা খোলে না, তখন আরো কয়েকজনকে এনে দরজা ভেঙে যে দৃশ্য তারা দেখেন, এটা কোনো মানুষ দেখতেই চাইবে না। আলতাফ ডাকাতের মাথা খাটের নিচে পড়ে আছে, আর শরীরটা বিছানায় উপুর হয়ে আছে। রক্তে পুরো খাটের নিচে একদম লাল হয়ে আছে। প্রতিবেশীরা সব ঠিকঠাক করে সকল কাজ শেষ করে আলতাফ ডাকাতকে কবর দেয়। সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। একটা সময় এই খবর মোহাম্মদ ব্যাপারীর কাছেও পৌঁছায়। তখন তিনি তার পরিবারের কাছে বলেছিলেন তিনি
কোনো এক মেলা থেকে ওই পিতলের বক্সটা কিনেছিলেন খুব পছন্দ করে। তিনি যখন পিতলের বক্সটা কিনে রাতের বেলা মেলা থেকে বাড়িতে ফিরছিলেন, তখন তার সামনে ধপধপে সাদা ঘোড়া নিয়ে এসে হাজির হয় এক লোক। সে লোক মহব্বত ব্যাপারীকে বলে, এই বক্সটা খুব যত্নে রাখিস, হারিয়ে ফেলিস না, তোর উপকার হবে। যদি কেউ এটা চুরি করে নিয়ে যায় বা জোর করে নিয়ে যায়, তার বংশ নির্বংশ হয়ে যাবে। তুই যদি এটার যত্ন না করিস তাহলে তোর পরিণতিও খারাপ হবে। এটা বলে ঘোড়াটা চলে যায়। মহব্বত ব্যাপারী সেদিন থেকে পিতলের বক্সটা খুব যত্ন করে ঘরে রেখে দেন। এরপর থেকে আল্লাহর রহমতে তার অনেক উন্নতি হতে থাকে। একসময় তিনি অনেক সম্পদের মালিকও হয়ে যান আল্লাহর ইচ্ছায়। আলতাফ ডাকাত তার সবকিছু নিলেও তিনি কোনো কষ্ট পাননি যতটা কষ্ট পেয়েছিলেন তার এই পিতলের বক্সটি খোয়া যাওয়াতে। এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মহব্বত ব্যাপারী এই কথা তার পরিবারকে বলেছিলেন। তার পরিবার আবার প্রতিবেশী যারা আছেন আর কি, তাদেরকে বলেছিলেন। বক্সটি আসলে কে বানিয়েছিল, কিভাবে এটা হাত বদল হলো, হিন্দু সাধু এটা কোথায় পেয়েছিল, এটা দিয়ে কি কি জাদু করা হতো, এগুলো অজানাই রয়ে গেছে। এত বছর বক্সটার বয়স হয়েছে, এতটুকু নষ্ট হয়নি। হিন্দু সাধুর থেকে কিভাবে এটা কামেল হুজুরের কাছে গেল, এটাও জানা যায়নি। এটাও অনেক রহস্যের জন্ম দেয়। বক্সটি আলতাফ ডাকাতের মৃত্যুর পর আর কেউ কখনো দেখেনি। এটাকে হারিয়ে গেছে নাকি কেউ পেয়েছে নাকি কোথাও চলে গেছে, এটা সবারই অজানা। ডাকাতি করতে গিয়ে কোনো সামান্য একটা বক্স মানুষের এমন পরিণতি বয়ে আনতে পারে, এটা আসলেই এক ভয়ঙ্কর রহস্যময় ব্যাপারই বটে। জহির ভাইয়ের নানি তার ভাইয়ের মুখে শুনেছিল ওই সময় এই ঘটনাটা। ওই সময় আশেপাশের সকল এলাকাতে এই ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ পিতলের বক্সটাকে কোনো পিশাচের জাদুর বক্স মনে করেছিল, আবার কেউ কেউ বক্সটাকে আধ্যাত্মিক কোনো জাদুর বক্স মনে করেছিল, যেটা কোনো মানুষের তৈরি নয়। এক একজনের এক এক রকম মত। সবচেয়ে বড় কথা হলো, জাদুর বক্স বা অলৌকিক বক্স আমরা যেটাই বলি না কেন, এর আসল রহস্য অজানাই রয়ে যায়। এটাই ছিল ঘটনা। ঘটনাটি আসলে অন্যরকম। নিঃসন্দেহে বিষয়টা অনেক ভাবায় আমাদেরকে। আসলে এটা এমন একটা জিনিস যা রহস্যের জালেই একদম আচ্ছাদিত হয়ে আছে। জানি না এই রহস্য আর কখনো উদ্ঘাটিত হবে কিনা। রাস্তাল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। তো আমার সাথে ঘটে যাওয়া বেশ কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। যখন আমি 10ম শ্রেণীতে ছিলাম তখনকার ঘটনা এটা। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমের ঘোরে খুব বাজে একটা স্বপ্ন দেখি আমার পায়ের নিচে একটা কালো অবয়ব। সেই কালো অবয়বটা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করে আমার আয়াতুল কুরসির একটা লাইন মনে পড়ে যায়। আমি সেই লাইনটা পড়ার সাথে সাথে অবয়বটা আমাকে ছেড়ে দেয়। এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আমি ঠিকভাবে পড়াশোনা করতে পারতাম না। পড়ার টেবিলে বসলে আমার অকারণেই কেন জানি কান্না চলে আসতো। অনেক ভয়, অসুস্থতা সবকিছু মিলিয়ে আমি এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পরীক্ষায় আমার আশার তুলনায় একটু ভালো ফলাফল অর্জন করি। এরপর আমার কলেজ জীবন শুরু হয়। কলেজ জীবনে আমি সম্পূর্ণ একা ছিলাম। আমার কোনো বন্ধু ছিল না। কলেজে যেতে খুব ভয় লাগতো, কেন সেটা জানি না।
প্রথম প্রথম কলেজের পরিবেশ ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে কলেজের পরিবেশটা আমার কেমন জানি লাগতে শুরু করে। যখন কলেজের বড় দরজাটা বন্ধ করে দিত তখন ভিতরে খুব খারাপ লাগতো, যা প্রকাশ করার মতো ছিল না। একদিন কলেজে অনেক বড় ধরনের ঝামেলা হয়। এই ঝামেলার সাথে আমি কোনো দিক দিয়েই জড়িত ছিলাম না, তবুও কেমন যেন ভয় লাগতো। বলতে গেলে আমার কলেজে মনই বসতো না। আমি কলেজে যাওয়া বন্ধ করে দেই। কলেজে যেতাম শুধু পরীক্ষা দিতে, বেতন দিতে বা জরুরি কোনো কাজে, কিন্তু নিয়মিত যেতাম না। আমি আমার পরিবারের সদস্যদের কাছে অনেক অনুরোধ করেছিলাম এই কলেজটা বদলে দেওয়ার জন্য, কিন্তু কেউই রাজি ছিল না। উল্টো আমাকে অনেক বকাঝকা করেছে, আরো অনেক কথা বলেছে। এরপর থেকে আমি একদম চুপ হয়ে যাই। প্রয়োজন ছাড়া কারো সাথেই কথা বলতাম না, মন মরা হয়ে থাকতাম। যখন আমার মন খারাপ থাকতো তখন আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়তো, না হয় চোখটা কাদো কাদো হয়ে থাকতো, কিন্তু আমি কাউকেই কিছু বলতে পারতো না। তো এক ঈদের ঘটনা, আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল যারা ঢাকা থেকে থাকার জন্য। সেই সুবাদে আরো অনেক মেহমান এসেছিল তাদের সাথে দেখা করার জন্য। তখন ওই আন্টির সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক ছিল। আমি আন্টির সাথে গল্প করছিলাম। ঈশার আজান দেওয়ার পর আন্টি বললেন তিনি ওয়াশরুমে যাবেন অজু করার জন্য। তিনি অজু করে এসে নামাজ পড়তে বসলেন। আমি ওয়াশরুমে গেলাম অজু করার জন্য। হঠাৎ করে ওয়াশরুমে ঢুকে আমার খুব অস্বস্তি লাগতে শুরু করলো। মনে হচ্ছিল ভেতরে কোনো অদ্ভুত জিনিসের উপস্থিতি আছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার বমি শুরু হয়ে যায়। পরে আমি অনেক পানি ঢেলে পরিষ্কার করি, কিন্তু তারপর আমার বমি বন্ধ হচ্ছিল না। সেদিন থেকেই আমার শরীরটা দুর্বল হয়ে পড়ে। তবে তখনও বুঝতে পারিনি আসলে কি ঘটেছিল। তারপর আমি আরো অসুস্থ হতে থাকি, কিন্তু কোনো কিছু সহ্য করতে পারতাম না। অকারণেই কান্না আসতো। কারোর সাথে কথা বলতাম না, কোথাও যেতামও না, এমনকি নানুর বাসাতেও যেতাম না। এক কথায় পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। অকারণে হতাশার বিষণ্ণতায় ডুবেছিলাম। এরপর একদিন ঘুমের ঘরে আমি ছাদে চলে গেছিলাম। ছাদে যাওয়ার পর আমার সাথে কি হয় আমি নিজেও জানি না। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখি আমার হাতে একটা কাটা দাগ, সেখান থেকে রক্ত পড়ছে, কিন্তু আমি কিছুই মনে করতে পারতেছি না। বাসায় যেহেতু অনেক বাচ্চা ছিল, তাই কাউকে আমি কোনো কিছু বলি নাই। এরপর আমি আরো অসুস্থ হতে থাকি। দেখতে দেখতে এইচএসসির পরীক্ষার সময় চলে আসে। পরীক্ষার 2 মাস আগে আমি শারীরিক ও মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়ি। অনেক কষ্ট করে আমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি, কিন্তু এবার ভালো ফলাফল অর্জন করতে পারিনি। আমি আর সহ্য করতে না পেরে জীবন দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার পরিবারের সদস্যরা আমাকে বাঁচিয়ে ফেলে। তারা বলে পড়াশোনা পরে, জীবন আগে। তারপর আমাকে বলে তুমি হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ো, না হয় ডিগ্রিতে ভর্তি হও। আমার ডিগ্রিতে পড়ার ইচ্ছা ছিল না, তাই আমার জন্য 2টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম নিয়ে আসে, কিন্তু আমি কোথাও ভর্তি হতে রাজি হইনি। এরপর সিদ্ধান্ত নেই আবার এইচএসসি মান উন্নয়ন পরীক্ষা দেব। সবকিছু ঠিকঠাক করি। আমার জন্য নতুন একজন মিস রাখা হয়। আমি আবার পড়াশোনায় ফিরে আসি। প্রথমে সবকিছু ভালোই চলছিল, হঠাৎ করে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। একদিন বাসায় আব্বু আম্মু কেউ ছিল না, তারা জরুরি কাজে মামার বাড়ি গিয়েছিল। তখন আমি পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে অদৃশ্য কিছু একটা আমার ডান হাতটা অনেক জোরে মুচড়ে দেয়। আমি কান্না করতে শুরু করি, কিন্তু কোনো লাভ হয়নি।
প্রথম 2 সপ্তাহ আমি কিছুই লিখতে পারতাম না, ঠিকমতো খেতেও পারতাম না। হাতটা খুব দুর্বল হয়ে গেছিল। তবুও পড়াশোনা বন্ধ করিনি। অনেক শারীরিক অসুস্থতা নিয়ে আবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। পরীক্ষার আগে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে সব পড়া ভুলে যেতাম, আবার পড়তাম, আবার ভুলে যেতাম। পরীক্ষার হলে কোনো কারণ ছাড়াই কান্না শুরু হয়ে যেত। দেশের পরিস্থিতি ভালো না থাকায় বাকি পরীক্ষাগুলো হয়নি। পরে ফলাফল পাওয়ার পর দেখি আমি একটু মান উন্নয়ন করতে পেরেছি। জানুয়ারি মাসে অনার্স ভর্তি পরীক্ষার সার্কুলার দেয়। প্রথমে আমি সবার সাথে ঝগড়া করি, আমি অনার্সে পড়বো না, ডিগ্রিতে পড়বো। প্রথমে সবাই রাগ করলেও কিছু বলেনি, কারণ তারা আমার অবস্থা দেখেছিল। তারপর আবার কি মনে করে অনার্সে আবেদন করার সিদ্ধান্ত নেই। কলেজও সিলেক্ট করি। সবকিছু ঠিকঠাক করার পর হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ি। তখন সিদ্ধান্ত নেই এবার আমি জানবো আসলে আমার কি হয়েছে। আমি আমার স্কুল জীবনের বান্ধবীদের জানাই। তারা বলে তাদের পরিচিত একজন আপু আছে, তাকে বলতে। আমি সেই আপুকে সব বলি। তিনি তার পরিচিত এক দাদিকে বিষয়টা জানান। তিনি এসব পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানান আমার উপর কালো জাদু করা হয়েছে। আমাকে খাওয়ানোর জাদুও করা হয়েছিল। এজন্য প্রায় সময় আমার পেট ব্যথা করত, কিন্তু ডাক্তাররা কোনো রোগ খুঁজে পেত না। কালো জাদু করতে ব্যবহার করা হয়েছিল আমার নাম, হাতের নখ, চুল ও শরীরের রক্ত, পিরিয়ডের রক্ত, কাপড়, ছবি এবং উল্টো করে লেখা আরবি হরফ দিয়ে বানানো তাবিজ। এই তাবিজগুলো ফেলা হয়েছিল রাঙামাটির একটি লেকে, আরেকটি কক্সবাজারের সাগরে, 3টি বান্দরবনের মরা লেকে, বান্দরবানের মরা লেকের মধ্যে। এই কালো জাদুর উদ্দেশ্য ছিল আমাকে পাগল বানানো, আমার ক্যারিয়ার ধ্বংস করা, আমার যেন কোনোদিন বিয়ে না হয়, আর বিয়ে হলেও যেন সংসার না টিকে, এমনকি বাচ্চা হলেও যেন বাচ্চাটা না বাঁচে। আমার পেছনে নাকি একটি কালো পিশাচও লাগিয়ে দেওয়া হয়েছিল। আমি যেন এক ধরনের ঘোরের মধ্যে থাকতাম। একা একা কথা বলতাম, হাসতাম, কান্না করতাম। পরে দাদি জানান এই ক্ষতিগুলো করা হয়েছে। কিছু করেছে আমার দাদির বাড়ির আত্মীয়রা, আর কিছু করেছে আমার নানির বাড়ির আত্মীয়রা। এরপর থেকে আমার মনটা ভেঙে যায়। তারপর আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার প্রস্তুতি নেই, কিন্তু পরীক্ষার একদিন আগে আবার অসুস্থ হয়ে পড়ি। সেই পিচাস নাকি আবার আমাকে কষ্ট দিতে শুরু করে। সেদিন আমার 120 ডিগ্রি জ্বর আসে। সেই জ্বর নিয়ে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর আমাদের এক আন্টির বাসায় দাওয়াত ছিল। আমি যেতে চাইনি, কিন্তু জোর করে নেওয়া হয়েছে, নিয়ে যায় আমাকে। সেখানে গিয়ে আমি কিছু খাইনি। হঠাৎ করে আমার মাথা ঘুরছিল, তাই ওয়াশরুমে যাই। হঠাৎ আবার আমার হাতটা জোরে মুচড়ে যায়। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ি। পরে সবাই দরজা ভেঙে দেখে আমি অজ্ঞান হয়ে পড়েছি। আমাকে দ্রুত তার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। প্রায় 7 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে, কিন্তু আমি এই বিষয়ে কারোর সাথে কোনো কথা বলিনি। আমি এইসব অমানুষদের বিচার মহান রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি। আমি আজও এখনো অসুস্থ। তো আমার ঘটনাটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ ধরে আমাদের এই বাছাই করা সকল ঘটনাগুলো একের পর এক আপনারা মনোযোগ সহকারে শুনলেন।